গোয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা গোয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের আজকে একটা সুন্দর মঠ বা মন্দির, শ্রী রাধাকৃষ্ণের মন্দির। সেই মন্দির কিন্তু কোথায় অবস্থিত এবং এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, এবং খোলার সময় বন্ধের সময় মন্দিরে এবং কী করে আসবে, আর এখানে থাকার ব্যবস্থা আছে কি না, সব তোমাদের এই ভিডিওতে আমি আজকে শেয়ার করব। তো অপূর্ব সুন্দর এই কালারফুল মঠটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো স্কিপ করো না, চলো বন্ধুরা। আমি তোমাদের কিন্তু আজকে দেখাবো শ্রী মাধবজির গৌরীয় মঠ। তো বন্ধুরা, অপূর্ব সুন্দর কিন্তু এই গৌরীয় মঠটি। তো প্রথমে তোমাদের আমি বাইরেটা শেয়ার করি এই মঠের, তারপরে কিন্তু ভেতরে গিয়ে ভেতরের দৃশ্য শেয়ার করব। তো দেখো, পঞ্চচূড়া বিশিষ্ট এই মঠটি ভীষণ কালারফুল, ভীষণ সুন্দর। মঠের সদর গেটের উপরে রয়েছে একটা নরসিংহদেবের মূর্তি, আর এই হচ্ছে মেন গেট। তো তোমাদের আমি চারপাশটাকে দেখিনি, তারপর কিন্তু ভেতরে প্রবেশ করব। তো অপূর্ব সুন্দর এই কালারফুল শ্রী মাধবজির গৌরীয় মঠ। তো চলো এবার আমরা মেন গেটের বাঁ দিক দিয়ে প্রবেশ করি। তো বাঁ দিকে ঢুকতে কিন্তু বাঁ দিকে পড়ছে দেওয়ালে তোমার বলরাম এবং প্রভু কৃষ্ণের লাঙল হাতে একটা মূর্তি। তো এই মঠটি কিন্তু দ্বিতল বিশিষ্ট, মানে দোতলা। তো সর্বপ্রথম আমি তোমাদের গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো, তারপর এই মঠের এখন বর্তমান যে দেখাশোনা করেন হচ্ছে তার সঙ্গে কথা বলে জেনে নেবো এই মঠের ইতিহাস। এখানকার আপনি দায়িত্বে আছেন, এই মন্দির সংক্রান্ত, এই মঠ সংক্রান্ত যদি কিছু বলেন, কত সালে প্রতিষ্ঠা হয়েছে? এই রাধা মাধবজিউ নাম হয়েছে মাধবজিউ গৌরীর মধ্যে। মাধবজিউ রাধা মাধব ছিল এই জায়গাটা যারা দান করেছে, তাদের বাড়ি ঠাকুর ছিল। তাদের চার ভাই, তার উল্লেখ কি হবে, সবাই তো সেই সময় ভগবানের সেবায় অতটা মনোনিয়োগ করে। ফলে পিতাই বলুন, তিনি মনস্থ করলেন ছেলেরাকে এমন একটা সংস্থাতে দিতে হবে যাতে মাধবের যেন সুষ্ঠু সেবা হয়। সেই হিসেবে আমার বাবা নানা রকম এরকম সেবা সমিতি, ভগবানের তো নানা রকম ট্রাস্ট আছে, সব কিছু ভুললেন। পুরী থেকে গৌরীয় মঠে সেবাটা পছন্দ। তখন তিনি তার হেড অফিসে গেলেন। হেড অফিসে তাদের নিজের কথা বললেন। তারপর তিনি কিছু জায়গাটা দিয়েছেন, জায়গাটা সেই জায়গায় মন্দির স্থাপিত হয়েছে। হয়েছে 95 সাল, 1995 সাল। পেছনে শুধু সেবক খণ্ডটাই, সাধু নিবাসটাই হয়েছে। তারপর এইটা পরে হয়েছে। এইটা হওয়ার পর তখন সমিতি আমার বাবার কথা নিয়ে তারা বিগ্রহকে সেবা গ্রহণ করে মন্দির প্রতিষ্ঠা করে। এই তখন থেকে এইটা সেবা চলছে। এর ইতিহাস হচ্ছে কি, সেবা তো ঠিকভাবে চালাতে গেলে সবাই সহযোগিতা, সহানুভূতিটা দরকার।
কিন্তু সেরকম পাওয়া যায় না বলেই ট্রাস্টটা, ওই ট্রাস্টের হাতে দিয়ে দেওয়া হয়েছে। ট্রাস্ট তারা নিজেরা মোটামুটি লোক, সাধু সন্তরা এসে এইগুলো বাইরে বাইরে ভিক্ষা হয়। আমাদের এত বড় ট্রাস্ট, ভিক্ষা করা হয়। কেউ কেউ মসজিদ চাঁদ, কেউ কেউ ভগবানের সেবার জন্য, এই মত চলে। কেউ কেউ প্রসাদ সেবা করে, সবাই দিতে মতটা চলে। এখানে মানে মন্দির কটায় খোলে, কটায় বন্ধ হয়? ভোরবেলায় 4:30 মঙ্গল আরতি হয়, তারপর 8:30টার সময় বাল্যভোগ লাগে, দুপুরবেলায় মধ্যাহ্নভোগ হয়, মধ্যাহ্নভোগের পর আরতি হয়, তারপর বিকালবেলায় 4:30 থেকে 5টায় জাগে, ঠাকুরকে জাগানো, তখন একবার ভোগ লাগে। রাত্রিবেলা 7:15 নাগাদ এখন আর সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতির পরে ভোগ লাগে। মোটামুটি 9টার ভেতরে তারপর ঠাকুর সায়নে আবার সেই ভোর, তারপরে 4:30। আর এখানে মানে ভক্তদের ভোগ খাওয়ানোর ব্যবস্থাটা কি আছে, কত প্রাইস? ব্যবস্থা আছে। আমরা ডেলি করতে হবে একটা, যে আমাদের ঠাকুরের ভোগ রান্না 100 টাকা লাগে। 100 টাকা লাগে? 100 টাকা লাগে, আগের দিন বলতে হয়, আর না হলে সকাল 9টার আগে বলে দিলেও। আচ্ছা, ধরুন দূরের ভক্তরা যদি আসে, তারা ফোন করে আপনাকে বলে দিল যে আমাদের 4টে বা 5টা 5 জনের নাম কেটে রাখুন, তাহলে আপনি ফোন নাম্বারটা দিলে ভালো হয়। ফোন নাম্বারটা দিলে মানে দূরের ভক্তরা ফোন করে আসতে পারে আপনার কাছে। ফোন করে আসে, বেশিরভাগই ফোন করে আসে। 9634893969। আপনার নাম কি? সুন্দর কৃষ্ণ দাস। আচ্ছা, এই মন্দিরে মানে দূর দিয়ে যদি ভক্তরা এসে থাকতে চায়, তাহলে কি থাকার? ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট আছে, সেরকম বড় বৃহৎ অ্যারেঞ্জমেন্ট নেই, ছোটোখাটো আছে। তো রুম ভাড়া 4-5 জন, রুম ভাড়া 250 টাকা একদিনের জন্য? একটা রুমে 5 জনের মতো থাকতে পারে? 4-5 জন থাকতে পারে। আর ওই যে রুম ভাড়া 250 টাকা, তার মধ্যে কোনো ভোগের ব্যবস্থা নেই? ভোগটা সম্পূর্ণ আলাদা? রুমটা আলাদা। রুমটা আলাদা, ভোগ দুপুরবেলা, মানে ভোগের প্রাইসটা আলাদা, রুমের প্রাইসটা আলাদা? ভোগ দুপুরবেলা 100 টাকা, আর সকাল আর রাত্রি মানে ব্রেকফাস্ট ডিনার 50 টাকা। যে এখানে যারা আসবে দূরের বন্ধুরা, প্রপার অ্যাড্রেসটা যদি দেন। ওই হাওড়া থেকে আসেন মেন লাইনে, শেওড়াফুলি নামে, শেওড়াফুলি থেকে জিটি রোড আসবে, জিটি রোডে ওখানে টোটোকে বললি। এই ঘরটায় কিন্তু রান্না হয় ভক্তদের জন্য এবং প্রভুর জন্য, আর এইখানে কিন্তু ভক্তদের বসিয়ে খাওয়ানো হয়ে থাকে। আর এই জায়গাটা প্রভুরা থাকে যারা মঠে বাস করে। আচ্ছা, আর এই ঘরগুলো যে দেখছো, এখানে কিন্তু এই মঠে যারা সেবাই করে, দেখাশোনা করে থাকেন, নাম সংকীর্তন করেন, তাদের কিন্তু এই ঘরটা, এরকম ধরনের কয়েকটা ঘর রয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছি। এই গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু বিশাল বড় একটা হল ঘর রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। দেখতে সবসময় গ্রাউন্ড ফ্লোরের মেন গেটটা খোলা হয় না, কারণ বিশেষ পুজোর দিনে, অর্থাৎ যেমন জন্মাষ্টমী, দোলনযাত্রা, ঝুলনযাত্রা, রাস পূর্ণিমা ইত্যাদি আনুষ্ঠানিক উৎসবে কিন্তু এই মেন গেটটা খুলে দেওয়া হয় এবং প্রচুর ভক্ত সমাগম হয় বলে এখানে তারা থাকতে পারে, এই হল ঘরে তারা থাকতে পারে। এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের ঠিক উল্টোদিকে কিন্তু আরেকটি গেট আছে, এই গেটটি কিন্তু এখন বন্ধ আছে। দেখতে পাচ্ছ দুদিকে দুটো সিঁড়ি, এই দুটো সিঁড়ি দিয়ে কিন্তু যে কোনো একটা সিঁড়ি থেকে আমরা উপরে উঠবো। এটা গ্রাউন্ড ফ্লোর। চলো বন্ধুরা, এবারে তোমাদের উপরে উঠে দোতলায় যে মেইন মন্দির রয়েছে, শ্রী রাধাকৃষ্ণের মন্দির,
সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে মেইন মন্দির। তো মেইন মন্দিরটা কিন্তু বন্ধ আছে। তো মেইন মন্দিরের ঠিক সামনে কিন্তু রয়েছে নাট মন্দির। তো নাট মন্দিরটি এখন তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো, অপূর্ব কারুকার্য করা, কালারফুল এই নাট মন্দিরটি। তো এই হলো নাট মন্দিরের ভেতরে। তো ভেতরে দেখো পুরো একটা ঝাড়বাতি রয়েছে। তো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আবার দুদিকে দুটো ব্যালকনিও রয়েছে। আর গর্ভগৃহের দরজাটা কিন্তু পুরো সেগুন কাঠের তৈরি এবং সুন্দর কারুকার্য করা। তো এখানেও রয়েছে দেখো একটা মূর্তি, ঠিক নাট মন্দিরের উপরে, গর্ভগৃহের ঠিক উল্টো দিকে, সেখানেও কিন্তু সেগুন কাঠের করা একটি মূর্তি রয়েছে। তো গর্ভগৃহের উপরে দেখো একটি নরসিংহদেবের মূর্তি রয়েছে। দুদিকে কিন্তু মন্দিরে ফাঁকা রয়েছে, ভক্তরা গর্ভগৃহ পরিক্রমা করে তারপরে কিন্তু প্রভু শ্রী রাধে গোবিন্দকে পুজো দিতে পারে। আর বন্ধুরা, এই মন্দিরে প্রভু বিষ্ণু 10 অবতার ফুটিয়ে তোলা হয়েছে। তো পুরো মন্দিরটা আমি তোমাদের পরিক্রমা করে দেখাচ্ছি। তো অপূর্ব সুন্দর বন্ধুরা, অপূর্ব সুন্দর এই মন্দিরটি। এটি একটি মঠ, গৌড়ীয় মঠ। ফুলের চাষ, ফুলের চাষ হচ্ছে। দেখো এখানে বাগান, নানান ধরনের ফুলের চাষ হচ্ছে। আর গর্ভগৃহের ঠিক বাঁ দিকে দেখো রাস্তা রয়েছে। বন্ধুরা, এখন কিন্তু মন্দিরের গর্ভগৃহ খুলবে। তো খোলার পর আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই শ্রী মাধবজির গৌরীর মধ্যে শ্রী রাধে গোবিন্দের মূর্তি। তো অপূর্ব সুন্দর দেখো, সবুজ কালারের শাড়ি পরা রয়েছে বলরামজি, প্রভু কৃষ্ণ এবং রাধা মা। আর এই পাশে রয়েছে প্রভুপাদজি। বন্ধুরা, এখন কিন্তু এই নাট মন্দিরে নাম সংকীর্তন হচ্ছে। চলো তোমাদের শোনাই।
বন্ধুরা এখন কিন্তু ঝাড়বাতির লাইট জ্বালানো হয়েছে, তো দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ঝাড়বাতি জ্বালানোর পর নাট মন্দিরটিকে। বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করলাম শ্রী মাধবজির গৌরীয় মঠ। তো অপূর্ব সুন্দর কিন্তু এই মঠ, স্থাপত্য শৈলীর কাজ কিন্তু অপূর্ব, ভীষণ কালারফুল। তো তোমাদের আমি বাইরেটা এবং ভেতরটা শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু এই মন্দিরে বা এই মঠে আসতে ভুলো না। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও আর শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখন আমরা সাবস্ক্রাইব করি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে রাখতে ভুলো না। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকে, ভালো থাকে।